পরিচ্ছন্ন নির্বাচন, ফেয়ার ইলেকশন দেখতে চেয়েছিলাম। যে আসনটা থেকে আমি প্রতিদ্বন্দ্বিতা করেছি সেখানে হয়নি। বয়োবৃদ্ধ হয়তো 2-3 জন তাদেরকে ধরে আনছেন, তারা এসছেন ভোট দিতে। তো যখন হাতে ধরে বলে যায় যে জীবনের শেষ ভোটটা তোমাকে দিয়ে গেলাম, দেখে রাখো সবকিছু। এটা অনেক বড় দায়িত্ব। যে শক্তিটা আসলে বাংলাদেশ চায় নাই, যেই শক্তিটা আমার দেশের স্বাধীনতা চায় নাই, সেই শক্তিটা আমার দেশের মানুষের আসলেই মানুষের জন্য কাজ করতে এসছে, না ক্ষমতার বসার জন্য শুধুমাত্র একটা কৌশল। আমার মনে হচ্ছে আয়নাঘরগুলো, সিক্রেট ডিটেনশন সেলগুলো খোলার পরই অনেক অনেক জায়গায় ভাঙা, অনেক জায়গায় প্লাস্টার করা, এগুলোকে মুছে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তখনই আমরা এখন 1.5 বছর পার হয়ে যে তারপরে আমরা একটা নতুন জায়গায় আসছি। এর মধ্যে আমি জানি যে আরো অনেক কিছু হয়তো তারা লুকায় ফেলতে সক্ষম হয়েছে। ডেফিনেটলি প্রত্যেকটা কেসের ক্ষেত্রে সত্যগুলো অবশ্যই সামনে আসতে হবে। যাদের এগেইনস্ট অ্যালিগেশন তাদেরকে বিচারের আওতায় আনতেই হবে। এটা জাতির দাবি, এটা বাংলাদেশের দাবি। প্রথমেই যেটা যে মানবাধিকার কর্মী, তো মানবাধিকার নিয়েই কাজ করে যাচ্ছি। আগেও কাজ করেছি, এখনও কাজ থাকবে, সবসময় কাজ করব, মায়ের ডাকের হয়ে কাজ করব। আর নির্বাচন একটা লড়াই ছিল, কারণ গণ অভ্যুত্থানের পরে আর নতুন বাংলাদেশ আমরা যেভাবে দেখতে চাই, বিশাল একটা হত্যাযজ্ঞ আমরা যে পার করে এসেছি, তারপরে একটা সুষ্ঠু ন্যায় পক্ষে নির্বাচন, পরিচ্ছন্ন নির্বাচন, ফেয়ার ইলেকশন দেখতে চেয়েছিলাম। সব জায়গায় হয়তো হয়েছে, কিন্তু আমি আমার জায়গা থেকে বলতে চাই যে আসনটা থেকে আমি প্রতিদ্বন্দ্বিতা করেছি সেখানে হয়নি। এইটা খুব একটা বাজে অভিজ্ঞতা। আমাদের জায়গা থেকে আমরা গণমানুষকে রিপ্রেজেন্ট করি যারা হচ্ছে নির্যাতিত, নিপীড়িত। তো সেই জায়গা থেকে আমার চাওয়াটা ছিল, এবং আমার কাছে হয়তো সমাজের সবার চাওয়াটা ছিল যে একটা ন্যায়ের পক্ষে একটা পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ নির্বাচন, সুষ্ঠু নির্বাচন, যেখানে সাধারণ জনগণ তাদের মত প্রকাশ করবে। এখানে কোনো ইলেকশন মেকানিজম হবে না, এখানে কোনো ইঞ্জিনিয়ারিং হবে না। তাহলে মানুষের যে এত আশা নিয়ে যে ভোট দিতে আসা, তাদের মতামতের প্রেক্ষিতে যে সমাজ গঠন হওয়ার কথা, সরকার গঠন হওয়ার কথা, তাদের দাবিগুলো, কারণ প্রত্যেকটা মানুষকে আমি যখন দেখেছি ইলেকশনের দিনও ইভেন ভোট দিতে আসছে, আমি অ্যাপ্রক্সিমেট 30টা সেন্টারে নিজে গিয়েছি, জনগণকে বাইরে দেখেছি আমি। সবাই ছোট যারা নতুন ভোটার হয়েছে, ভোট দিয়ে এসে জড়ায় ধরছে সেন্টারের বাইরে, আপু আপনাকে ভোট দিয়ে এসেছি, আমরা পরিবর্তন চাই। এটা অনেক বড় দাবি। তারপরে একদম বয়োবৃদ্ধ হয়তো 2-3 জন তাদেরকে ধরে আনছেন, তারা এসছেন ভোট দিতে। তো যখন হাতে ধরে বলে যায় যে জীবনের শেষ ভোটটা তোমাকে দিয়ে গেলাম, দেখে রাখো সবকিছু। এটা অনেক বড় দায়িত্ব, আসলে অনেক বড় দায়িত্বের জায়গা। ছোট ছোট বাচ্চারা তুলিয়াপা করে যখন চিৎকার করে, তাদের মধ্যে যে উৎসাহটা দেখতে পাই, অনেক স্বপ্ন দেখতে পাই তাদের ওখানে। আমি এগুলো আমার অনুপ্রেরণা। আপনি যদি বলেন যে ইলেকশন থেকে আমি কি পেয়েছি, যে অনেক বিশাল রকমের মানুষের ভালোবাসা, প্রচণ্ড রকম, আর এই বিশ্বাসের জায়গাটা, আমি সবভাবে নিষ্ঠার সাথে সেই জায়গাতে থেকেছি এবং চেষ্টা করেছি যে জনমতটার বহিঃপ্রকাশটা সেখানে সেভাবে আসুক। কিন্তু ভেরি আনফর্চুনেট যে ওই জায়গাতেই আমাকে এরকম একটা ইলেকশন মেকানিজমের মধ্যে পড়তে হয়েছে। এবং আমি এখনো বিশ্বাস আমার যে আমার সেখানকার যে নির্বাচনের রেজাল্ট, সেটা আসলে জনগণের মতের বহিঃপ্রকাশ না। মানুষ চায়নি, মানুষ যে ভালোবাসা নিয়ে এগিয়ে এসছে, আমাদেরকে ভোট দিয়েছে, ধানের শীষকে ভোট দিয়েছে, আমাকে সাজিদা ইসলাম তুলিকে ভোট দিয়েছে, ভালোবেসে গেছে, সেটার দায়টা আমার মধ্যে থেকেই যাচ্ছে। কারণ হচ্ছে যে যখন এরকম একটা মেকানিজম হয়, প্রত্যেকটা সেন্টারের সামনে ব্যাপকভাবে প্রশাসনের একটা অংশ টার্গেটেড ওয়েতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যারা ভলান্টিয়ার ছিল তাদেরকে মারধর করে,
একটা অবস্থার সৃষ্টি করতে চায় যেখানে আসলে বাধাগ্রস্ত করা যায় বা মানুষ আসবে না সেন্টারে, ভয়ের সৃষ্টি করার চেষ্টা করা হয়েছিল। এবং পরবর্তীতে রেজাল্ট যখন পাবলিশ করা হয় বিকেলের পরবর্তী সময়টাতে, তো এই আসনটাতে শুধুমাত্র সবকিছু বন্ধ ছিল। আমার বিশ্বাস করতে মানে কষ্ট হয় যে এখনো আমরা এগুলো দেখতে পাই, আসলে এখনো কেউ করার মতো একটা অবস্থার সৃষ্টি হয় যেখানে তারা এটা করার সাহস পায়। তো মাঝরাত পর্যন্ত ওই সেন্টারে পরবর্তীতে দেখা গেলো একটা বড় একটা গ্যাপ দেখিয়ে রেজাল্টটা পাবলিশ করা হলো। এবং এই যে প্রত্যেকটা কেন্দ্র থেকে যেই রেজাল্টগুলো গিয়েছিল সেখানে দেখা যাচ্ছে অনেক এজেন্টের সাইন নেই, লেটারগুলা মানে ডাবল রাইটিং করা, এবং এই প্রুফগুলো আছে আমাদের কাছে। এই এত কিছুর পরেও একটা মানে দায়সারাভাবে নির্বাচনের ফলাফল ডিক্লেয়ার করিয়াছে, এটা মানা যায় না। অনেক বছরের যুদ্ধ করে এসেছি, তো মানুষের অধিকারের জন্য লড়াই করে এসেছি, তো সেই জায়গা থেকে আমাদের লড়াই তো চলমান থাকবেই এটা। আর মায়ের ডাক নিয়ে আজকেও আমাদের পরিবারগুলোর সাথে আমার কথা হচ্ছিল বিচারের জন্য আমরা এখন কোন জায়গায় আছি, কোথায়। 1.5 বছর পার হয়ে গেল, একটা কমিশন ছিল, আমাদের কেসগুলো কোথায় রেখে গেল, সেগুলো নিয়ে আমরা আবার এখন জানতে চাবো যে আর সামনের কি পদক্ষেপে আমাদের এই সত্যগুলো সামনে আনতে হবে। নির্বাচনে যখন আমি 2 মাস খুব টানা ক্যাম্পেইন করার টাইম পাই, খুব কম সময় ছিল আপনারা জানেন ইশতেহার দেওয়ার পরে, তো সেই সময়টাতে তো একদম টানা মাঠে ছিলাম, রাস্তায় ছিলাম। মানুষের যে অসীম ভালোবাসা, মানুষের মানে তাদের যে একটা আশা যে তারা পরিবর্তন চায় এবং এটার জন্য তারা বিশ্বাস করে যে না সানজিদ ইসলাম তুলিকে তারা ভোট দিবে, মানে জড়ায় ধরছে, সামনে আসলে আলিঙ্গন করে নিচ্ছে, হাতে ধরে বলে যাচ্ছে যে আমাদেরকে ভুলে যেও না, কিন্তু ভোটে জিতে যাওয়ার পরে আমাদেরকে ভুলে যেও না, কিন্তু অনেক কিছু করার একসাথে করতে হবে পরিবর্তনগুলো। এবং আমি যখনই জনগণের সাথে কথা বলতাম তখনই ওইখানকার যে সমস্যাগুলো, তারা প্রতিবন্ধকতাগুলো মানে প্রতিদিন যেটার সাথে তাদের লড়াই, আমি সেগুলো নিয়েই কথা বলতাম এবং সেগুলো থেকে পরিত্রাণের জন্য যেই কাজগুলো দরকার ওই পরিকল্পনাটাই আমার ছিল, আমার আছে এখনো। এবং আমি যথাসাধ্য চেষ্টা করব ঢাকা 14 আসন আমার যেখান থেকে দাঁড়িয়েছি, পুরো বাংলাদেশের যেখানেই আমার সামর্থ্য হবে আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করে যাব তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য, তাদের পাশে থাকার জন্য এবং বাংলাদেশের পক্ষের শক্তিকে বিজয় করার জন্য আমার যতটুকু করা লাগে। কারণ আমি বিশ্বাস করি যে শক্তিটা আসলে বাংলাদেশ চায় নাই, যেই শক্তিটা আমার দেশের স্বাধীনতা চায় নাই, সেই শক্তিটা আমার দেশের মানুষের আসলেই মানুষের জন্য কাজ করতে এসছে না ক্ষমতার বসার জন্য শুধুমাত্র একটা কৌশল, আমার মনে হচ্ছে এইটাই। ক্ষমতার লোকটা খুব মানে আমার মনে হয় মারাত্মকভাবে তাদের মধ্যে কাজ করছে এবং সেটারই প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি এখন আমার দেশে। আপনারা জানেন আমার আসনটা হচ্ছে ঢাকা 14, যেখানে শহীদ বুদ্ধিজীবী কবরস্থান স্মৃতিসৌধ, আর সেখানে হচ্ছে একটা নদী আছে তুরাগ নদী, যেটার ওই পারে 2টা ইউনিয়ন আছে, বনগাঁও কাউন্দিয়া। তুরাগ নদীতে 71-এর যুদ্ধের সময় ডিসেম্বরে আমার দেশ স্বাধীন হয়, কিন্তু জানুয়ারি পর্যন্ত ওখানে হত্যাযজ্ঞ চলে এবং অনেক পরিমাণ লাশ ওই নদীতে পড়ে থাকে। এবং আমরা ইতিহাস থেকে জানি যে ওই নদীতে অনেক দিন মানুষ ওই নদী থেকে আসলে মাছ ধরে নেয়নি, কারণ অনেক দিন অনেক লাশ এই নদীতে ছিল। এই শহীদ বুদ্ধিজীবীদের যেই জায়গাটা, মুক্তিযুদ্ধের ধারক, মুক্তিযুদ্ধের একটা অনেক বড় অংশ যে জায়গাটা, এই এত বড় একটা এলাকায় এরকম একটা জায়গায় মুক্তিযুদ্ধের বিরোধী একটা শক্তির কেউ সেইখানের জনপ্রতিনিধি হচ্ছে, আমার মনে হয় না ওইখানকার মানুষ এটা চেয়েছিল, এটা চায় না আসলে, আর এটা হতে পারে না। লড়াইটা সত্যের পথে হওয়া উচিত ছিল, সত্যভাবে হওয়া মানে আমার মনে পরিষ্কার পরিচ্ছন্ন একটা ক্লিয়ার নির্বাচন। এবং এইটা গণঅভ্যুত্থান পরবর্তী সময় বাংলাদেশে আমাদের সবার দাবি ছিল, সেটা করা হয়নি।
এবং পরিকল্পিতভাবে এটাকে একটা মেকানিজমের মধ্যে নিয়ে, বাট এটা জনগণের সাথে, ওই এলাকার যে বাসিন্দা, ওই এলাকার যে মানুষ, সর্বস্তরের মানুষ, তাদের সাথে অন্যায় হয়েছে। শুধুমাত্র আমার সাথে না, তাদের সাথে অন্যায় হয়েছে। সেই স্বপ্নগুলা, সেই ইচ্ছাগুলা, সেই আকাঙ্ক্ষাগুলা, যেখানে তারা পরিবর্তন দেখতে চায়, যেখানে একটা সুন্দর স্বাধীন বাংলাদেশে থাকতে চায়, একটা নতুন সমাজ, মানবিক সমাজ নিয়ে বাংলাদেশি হিসেবে থাকতে চায়, সেই আকাঙ্ক্ষাগুলোর সাথে অন্যায় করা হয়েছে। যখন থেকে মানবাধিকার নিয়ে কাজ করি, সরকারের বিরুদ্ধে কাজ করি, অধিকার আদায়ের জন্য, গুম হয়ে যাওয়া ভাইদের ফেরত পাওয়ার জন্য, রাজনীতির মধ্যে না থেকেও অনেক বড় একটা অংশ হিসেবে কাজ করেছি স্বৈরাচারের বিরুদ্ধে। তারপরে তো সক্রিয়ভাবে এবার নির্বাচনে, এবং নির্বাচনটাকে আমি অনেক বড় একটা অংশ মনে করি জীবনের। অনেক প্রাপ্তি আছে এখানে। বললাম, মানুষের যে ভালোবাসা, এটা অনেক বড় অনুপ্রেরণা সামনের দিকে এগিয়ে যাওয়া, তাদের জন্য কিছু করার, প্রত্যেকটা মানুষ যারা পরিবর্তন চায় তাদের জন্য করার, এবং তাদের জন্য আমি সবসময় পাশে থাকবো, অবশ্যই রাজনীতিতে থাকবো। আরেকটা যেটা, মানবাধিকার কর্মী হিসেবে মায়ের ডাকের জন্য, আপনি জানেন এখানে করার আমাদের অনেক কিছু এখনো সামনে আসেনি। আমাদের একটা কমিশন করা হয়েছে, ইনকোয়ারি কমিশন করা হয়েছিল গুমের ভিকটিমদের জন্য। কমিশনটার মেয়াদ শেষ, চলে গেল, কিন্তু কমিশনটা 1.5 বছরে যেটা করে গেল, যারা গুম হয়ে যাওয়ার পর ফেরত আসেনি তাদের কোনো ব্যাখ্যা, স্পেসিফিক ফুল ক্লোজার তাদের কোনো কিছুতে দিয়ে যায়নি। আমার মনে হয় নির্বাচন কমিশনের শেষ দিকে যেই রিপোর্টগুলো এসছে, সেগুলোতে শুধুমাত্র কী মেকানিজমে গুম করা হয়েছে, যারা ফেরত এসে তাদের কিছু বয়ান দিয়ে শেষ করা। কিন্তু ইন্টারন্যাশনালি যে অর্গানাইজেশনগুলো কাজ করে, জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপ ফর এনফোর্সড অ্যান্ড ভলান্টারি ডিসঅ্যাপিয়ারেন্সেস অ্যান্ড বাকিরা যারা, তারা কিন্তু গুম হয়ে যাওয়ার পরে যে নিখোঁজ মানুষগুলো, সেই মানুষগুলোকে নিয়েই কাজ করে। এই তথ্যটা কিন্তু পরিবারের জানা দরকার। নাহলে এই যে এই ট্রমা, এই যে বিভৎস ভয়ঙ্কর রকমের যে তাদের যন্ত্রণাটা, এটার কোনো দিকে যাচ্ছে না আসলে, ওই জায়গাটাই স্থির আছে। এবং এই পরিবারগুলো আমরা তার ভিতর দিয়েই যাচ্ছি প্রতিদিন। কারণ এখনও কিন্তু পরিবারগুলো জানে না মানুষ যে নাই, তাদেরকে যে গুম করা হয়েছিল, তাদের সাথে এখনো পর্যন্ত কি করা হয়েছে। অনেক পরিবর্তন মাঝখান দিয়ে হয়ে গেল, কমিশন ফর্ম করলো, ইন্টারিম গভর্নমেন্ট আসলো, চলে গেল, থেকে চলে গেল, তারপরে এখনো এই অবস্থা। কিন্তু ওই কেসগুলোর ক্ষেত্রে এখনো পর্যন্ত একটাও ফুল ক্লোজারে যায়নি, যেটা আমরা সামনে আনছি। আবার আমরা ট্রাইব্যুনালে গেলাম, আইসি ট্রাইব্যুনাল ফর্ম করেছিল, ট্রাইব্যুনাল কোনো ইনভেস্টিগেশন এগুলোতে করেনি, ইনকোয়ারি কমিশন এগুলো সামনেই আনেনি। তো আমার মনে হয় তারা নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কাজ করে গেছে, তো যেইটা আমরা চাইনি। কারণ আপনারা জানেন, গুম এমন একটা চরম মানবাধিকার লঙ্ঘন যেখানে স্টেট এজেন্সি ইনভলভ ছিল। যখন স্টেট এজেন্সি ইনভলভ ছিল, এমনি এটাতে ডিফিকাল্ট যে এভিডেন্সগুলোকে ধরে রাখা। মোস্ট অফ দ্য জায়গায় আসলে এভিডেন্স থাকে না। আর যেখানে আমরা আমরা জানেন আয়নাঘরগুলো, সিক্রেট ডিটেনশন সেলগুলো খোলার পরে অনেক অনেক জায়গায় ভাঙা, অনেক জায়গায় প্লাস্টার করা, এগুলোকে মুছে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তখনই আমরা এখন 1.5 বছর পার হয়ে যে তারপরে আমরা একটা নতুন জায়গায় আসছি, এর মধ্যে আমি জানি যে আরও অনেক কিছু হয়তো তারা লুকায় ফেলতে সক্ষম হয়েছে ডেফিনেটলি। এটা আমরা চাই নাই। আর আমরা চাই প্রত্যেকটা কেসের ক্ষেত্রে সত্যগুলো অবশ্যই সামনে আসতে হবে, যাদের এগেইনস্ট অ্যালিগেশন তাদেরকে বিচারের আওতায় আনতেই হবে। এটা জাতির দাবি, এটা বাংলাদেশের দাবি, এটা আমাদের দাবি, সবার দাবি। তো শুধুমাত্র বিচারের দাবি জানানো না, এটার পাশাপাশি আমাদের যেই প্রত্যেকটা কেস, প্রত্যেকটা জেলা বিভাগে, তো সেগুলোর ডকুমেন্টেশন থেকে শুরু করে আর্কাইভিংয়ের যে কাজগুলো, এই কাজগুলো পাশাপাশি চলছে। পাশাপাশি ট্রায়াল মনিটরিংয়ের জন্য যে এই টিম কাজ করে যাচ্ছে আমাদের। মায়ের ডাক একটা শেল্টার প্ল্যাটফর্ম, যেটা হচ্ছে এই পরিবার যে এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সেস অ্যান্ড এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের যে পরিবারগুলো, তাদের জন্য কিন্তু আমরা গার্ডিয়ানস হিসেবে কাজ করে যাচ্ছি, যে চাচ্ছি যে তাদের ক্ষেত্রে একটা প্রপার নির্দেশনা যেন ইনশাল্লাহ আমরা দিতে পারি। যেই সন্তানরা, যাদের এখনো 12 বছর 13 বছর বাবা নেই, বা পরিবারের এমন একজন নেই, তাদের ক্ষেত্রে সামনের ভবিষ্যৎটা কি হতে পারে,
তাদের শিক্ষাক্ষেত্রে আমাদের কি কি করার আছে। হ্যাঁ, যে মা তাদের চিকিৎসা সেবা পাচ্ছেন না, কারণ তার আর অনলি আর্নিং মেম্বারটা নাই, তার সন্তান নাই, তাদের জন্য করার রাষ্ট্রের অনেক দায়িত্ব আছে। এই পরিবারগুলোর জন্য আমাদের কি কি করার, এবং হচ্ছে পাশাপাশি তাদেরকে নিশ্চিত করার যে বিচারিক কার্যক্রম চলমান আছে এবং সত্যগুলো তাদের সামনে আনা হচ্ছে। আমরা যদি এই জিনিসগুলো না করি, সামনের বাংলাদেশকে আমরা আসলে সেইভাবে দেখতে পাবো কিনা। কারণ আমরা যদি ওই সত্যটা প্রতিষ্ঠা করতে না পারি যে এই সব অন্যায়ের জন্য, চরম মানবাধিকার লঙ্ঘনের জন্য মানুষকে বিচারের মুখোমুখি হতে হচ্ছে, এবং পরবর্তীতে বাংলাদেশে যেন আরও এরকম চরম মানবাধিকার লঙ্ঘন না হয়, দৃষ্টান্তমূলক ব্যবস্থা আমাদেরকে নিয়ে আসতেই হবে। এবং এই যে আপনারা আছে যে দেখেন যে গতদিন আমি দেখলাম যে ট্রাইব্যুনালে সাক্ষ্য প্রমাণের জন্য একজন গুমের আসামি ছিল জিয়াউল হাসান, তাকে আনা হলো। আমাদের জন্য মানতে, এটা বিশ্বাস করতে, দেখতে খুব কষ্ট হয়। উনি ব্লেজার পরা, শার্ট প্যান্ট পরা, উনি জেলখানা থেকে এসছেন সাক্ষ্য প্রমাণ দিতে। আপনি যদি দেখেন তাকে, মনে হবে যে তিনি একটা কোনো হোটেল থেকে বের হয়ে এসছেন। আমরা যারা বিচার চাই, আমরা যারা জানি না আমার ভাইদের সাথে সিক্রেট ডিটেনশন সেলে এই জিয়াউল হাসানদের নিজেরা করেছে, তাদের দিক নির্দেশনায় তাদের বাহিনীগুলো করেছে তখনকার, ওদের সাথে যখন নির্যাতন করা হয়েছিল, ওদেরকে যদি হত্যা করা হয়ে থাকে হয়েছিল, তখন কি ওদের গায়ে কোনো কাপড় ছিল কিনা?